অ্যাসপিরেন্টস একাডেমির আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় WBPSC মিসেলেনিয়াস 2023 এর মেন্সের ক্ষেত্রে যে কাট অফ হবে সেই কাট অফের কী ফ্যাক্টর কোনগুলো এবং সেই সঙ্গে আরও একটা বিগ ব্রেকিং। তো মূলত যে বিষয়টা বলার সেটা হলো WBPSC মিসেলেনিয়াস 2023 এর পরীক্ষা হয়ে গেছে। প্রিলিমিনারি পরীক্ষার পর মেন্সের পরীক্ষাও হয়ে গেছে এবং তার রেজাল্ট মোটামুটিভাবে প্রিপেয়ার করার কাজ চলছে এবং সেই কাজ একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি যে কোনো দিন কিন্তু আপনাদের এই WBPSC মিসেলেনিয়াস 2023 এর রেজাল্ট বেরিয়ে যাবে। সামনে জুন মাসের 14 তারিখে WBCS পরীক্ষা রয়েছে প্রিলিমিনারি 2024-এর। তো সেটাতেই মূলত ছাত্রছাত্রীরা এখন ফোকাস করছে। তার কারণ WBPSC মিসেলেনিয়াস যে সমস্ত ক্যান্ডিডেটরা দেয় তারা মূলত WBCSও দেয়, তো ফলে তারা WBCSের জন্য কিন্তু প্রিপারেশন এখন ফুল কদমে নিচ্ছে। তো সেই জন্যই আমরা একটু এই WBPSC মিসেলেনিয়াস সংক্রান্ত ভিডিও খুব কম আনছি। তবুও আমাদের চ্যানেলে এবং আমাদের ইনস্টিটিউটে রোজই ছাত্রছাত্রীদের মেসেজ এবং ফোন আসে যে স্যার কাট অফ অ্যানালিসিস নিয়ে আপনারা একটা ভিডিও করুন এবং কবে নাগাদ রেজাল্ট বেরোতে পারে, কত ভ্যাকেন্সি থাকতে পারে এই সম্বন্ধে আমাদের একটু জানান। তো আমরা আমাদের যে সমস্ত ইনপুটসগুলো রয়েছে সেখান থেকে আমরা যা খবর পাচ্ছি, যেটা বিগ ব্রেকিং বলা চলে, সেটা হচ্ছে 880 থেকে 898, মানে প্রায় 900-র কাছাকাছি সিট কিন্তু এই WBPSC মিসেলেনিয়াস 2023 এর ক্ষেত্রে রয়েছে। আবারও বলছি, 880 থেকে প্রায় 898 বা 900-র কাছাকাছি সিট কিন্তু এই 2023-এর WBPSC মিসেলেনিয়াসে রয়েছে। এবার নতুন সরকার এসছে, নতুন সরকার 3 জুনের মধ্যে একটা রিপোর্ট দিতে বলেছে বিভিন্ন সরকারি দপ্তরগুলোকে যে তাদের কত পরিমাণ ক্যান্ডিডেট দরকার, মানে তাদের সেখানে কত ভ্যাকেন্সি আছে। তো সেটা হওয়ার পরে আশা করছি আরও একটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে জোয়ার আসবে এবং সবাই আরও অনেক নতুন নতুন ভ্যাকেন্সিস দেখতে পারবে। এবার সরকার যদি মনে করে, পিএসসি যদি মনে করে, তাহলে এই 898 বা 880 বা 900 যে সংখ্যাটাই হোক না কেন, সেই সংখ্যাটা কিছুটা হলেও বাড়তে পারে। এবার যে বিষয়টা বলার সেটা হচ্ছে, যদি ধরে নেওয়া যায় যে সরকার এখানে কিছু সিট বাড়ানোর চেষ্টা করলো, তো সংখ্যাটা আরেকটু বাড়তে পারে। অর্থাৎ এই 900-র কাছাকাছি যে সিটটা বলছি, সেই সিটটা হয়তো 1000 বা 1100 এরকম হতে পারে। তবে আমার মনে হয় যে এক্ষেত্রে সেই সম্ভাবনাটার চান্সেস খুব কম। কিন্তু আরেকটা পজিটিভ দিক হচ্ছে, এই 900-র কাছাকাছি যে সিটের কথা বলেছি, সেই সিট থেকে কিন্তু সিট সংখ্যা কমবে না। তো আমরা মূলত কাট অফটাকে এই হিসাবে ব্যাখ্যা করব যে আমাদের 880 থেকে 898 বা 900 যাই সিট থাকুক, সেই সিটের উপরে নির্ভর করে কাট অফটা ঠিক কত হওয়া উচিত। পরবর্তীতে যদি সিট সংখ্যা বাড়ে, সেক্ষেত্রে কাট অফটা আরেকটু ডাউন হয়ে যাবে, আরেকটু নেমে যাবে। তো 3 জুন যেহেতু এই নিয়ে আলোচনা হবে এবং পরবর্তী নির্দেশ জানা যাবে, তো সেই জন্য কাট অফ নিয়ে যে আলোচনাটা, সেটা আমরা আর কয়েকটা দিন পরে করার চেষ্টা করব। এবার আমাদের মূলত যে ফ্যাক্টরগুলোর উপরে বিশ্লেষণ করব আমরা, সেই ফ্যাক্টরগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আপনারাও মিলিয়ে দেখুন যে WBPSC মিসেলেনিয়াস 2023 এর মেন্সের কাট অফের ক্ষেত্রে এই কী ফ্যাক্টরগুলো যেগুলো আমরা ব্যাখ্যা করছি সেগুলো সঠিক কিনা। তার কারণ আমাদের কিন্তু চ্যানেলে প্লেলিস্টে গেলে 2018 এবং 2019-এর আপনারা দেখতে পারবেন কাট অফ কিন্তু আমরা একদম ঠিকঠাক প্রেডিক্ট করেছিলাম। এবং এছাড়াও আমাদের প্রচুর ক্যান্ডিডেট কিন্তু 2018 এবং 2019-এ চাকরি পেয়েছিল। তো ফলে 2023-এর এই মিসেলেনিয়াসেও কিন্তু আমাদের প্রচুর ক্যান্ডিডেট চাকরি পাবে। তো সেই জন্য আমরা অলরেডি একটা ইন্টারভিউ ব্যাচও লঞ্চ করেছি। সেই ইন্টারভিউ ব্যাচের ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তার হোয়াটসঅ্যাপ নাম্বার 7603060999। আপনাদের আবার বলে দিই নাম্বারটা, 7603060999। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সেই ইন্টারভিউ ব্যাচে যুক্ত হতে পারেন। এবার মূল যে বিষয় সেইগুলোতে আমরা আসি। আপনারা প্রত্যেকেই জানেন যে 450 নম্বরের এই মেন্সের পরীক্ষা হয়, অর্থাৎ 450 নম্বরস। এর মধ্যে বাংলায় 150, ইংরেজিতে 150 এবং জিকে বা
জিএস যেটাকে সেটাই রয়েছে 100 এবং 50 হচ্ছে ম্যাথস। তো এই 450 নম্বরের মধ্যে আপনারা যদি কোশ্চেনটাকে খুব ভালো করে অ্যানালাইসিস করেন, যারা পরীক্ষা দিয়েছেন তারা দেখবেন কোশ্চেনটা কিন্তু একেবারে ইজি ছিল তা নয়। কোশ্চেনটা ছিল মডারেট থেকে টাফের দিকে, অর্থাৎ বেশ কঠিন। বিশেষ করে জিকে জিএস যে পেপারটা রয়েছে সেখানে যে টপিকগুলো ছিল, যেমন ধরুন আত্মনির্ভর ভারত, ডিজিটাল ইন্ডিয়া মুভমেন্ট বা মাইগ্রেন্ট লেবার্সদের নিয়ে যে লেখাগুলো লিখতে হবে সেগুলো কিন্তু একেবারেই ইজি ছিল তা নয়। এবং এমএসএমইর যে প্রমোশন বা এক্সপোর্ট ট্রেডিং, সেটা কিন্তু হঠাৎ করে কোনো ছাত্রছাত্রীর পক্ষে হলে বসে ম্যানেজ করে লেখা বা বুদ্ধি করে সেই জিনিসটাকে অ্যানালিসিস করে লেখা, সেটা কিন্তু খুব একটা ইজি নয়। তো ফলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কোশ্চেনের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এবং এটা কিন্তু টাফ হয়েছে এবং সেখানে কিন্তু খুব বেশি নাম্বার জিকে জিএস পেপারটায় ছাত্রছাত্রীরা আনতে পারবে না। এবার যদি অঙ্কের কথা বলি, অর্থাৎ ম্যাথসের পেপারটার কথা বলি, ম্যাথসের পেপারটায় কিন্তু বেশ কিছু অঙ্ক ছিল যেগুলো বেশ লেন্দি বা যেগুলো করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে বা টাইম টেকিং, এবং সেখানে কিন্তু অনেকেই তাড়াহুড়ো করে করতে গিয়ে স্টেপ জাম্প করে ফেলবে এবং স্টেপ জাম্প করলে ডেসক্রিপটিভ ম্যাথসের ক্ষেত্রে কিন্তু স্টেপ ওয়াইজ বেশ কিছু নাম্বার কাটা যেতে পারে। তো এরকম হতেই পারে যে ওই প্রশ্নগুলোর ক্ষেত্রে ছাত্রছাত্রীরা হয়তো বাড়ি এসে ভাবছে যে হ্যাঁ আমি 50-এ 50 পাবো, কিন্তু স্টেপ জাম্প করে যেহেতু তাড়াহুড়ো করে করেছে, কারণ এখন আমাদের প্রত্যেকেরই প্রবণতা হয়ে গেছে যেহেতু এমসিকিউ প্যাটার্ন আমরা সাধারণত প্র্যাকটিস করি, তাই স্টেপ জাম্প করে তাড়াহুড়ো করে বা খুব শর্টে কীভাবে অঙ্কটা করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু ছাত্রছাত্রীর 50-এ 50 নাম্বার পাওয়াটা একটু মুশকিল হবে এবং তারা কিন্তু কম পাবে, এবং অনেকেই কিন্তু একটা বা দুটো অঙ্ক সঠিক করে আসতে পারেনি। তো ফলে এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের 2018 বা 2019-এর মতো অনেকেই কিন্তু 50-এ 50 পাবে না, তারা কিন্তু এখানে 40 বা 45 বা আরও কম এরকম নাম্বার পাবে। তো ফলে এটা কিন্তু ফ্যাক্টর হয়ে যায়, কারণ ম্যাথসটা আপনি জানলে আপনি ওখানে বসে ওয়ার্কআউট করে বার করতে পারবেন। জিকে জিএস বাংলা ইংরাজি এগুলো যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু আপনি সেইভাবে লিখে আসতে পারবেন না। তো ফলে এটা কিন্তু একটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবার বাংলা এবং ইংরাজির ক্ষেত্রে বলি, আপনারা সকলেই জানেন যে ইংরাজি প্রশ্ন এবং বাংলা প্রশ্নও কিন্তু বেশ যথেষ্ট টাফ হয়েছে। বাংলার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভ্রমণ সম্বন্ধে যে লেখাটা লিখতে বলা হয়েছিল সেটা কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে ওখানে হলে বসে লিখে আসা অতটা ইজি নয় যতটা মনে হচ্ছে। তার কারণ বাংলা ভ্রমণ সাহিত্য এই সম্বন্ধে কিন্তু প্রতিবেদন রচনা করতে গেলে যতটা ডিপ জ্ঞান থাকতে উচিত সেই থাকাটা কিন্তু সকলের নেই। কারণ এখনকার যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দেয় তারা কিন্তু বাংলায় ভ্রমণ নিয়ে সাহিত্য চর্চা খুব কম করে, যে কী ধরনের সাহিত্য পড়তে হয়। কারণ আমরা যখন পরীক্ষা দিতাম বা আমাদের আগের যারা ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু মূলত সাহিত্য পড়ার জন্য অনেক বেশি সময় পেত এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের লেখকের লেখা পড়তো, এবং সেটা শুধু বাংলা ভ্রমণ সাহিত্য নয়, ইংলিশ ভ্রমণ সাহিত্যর ক্ষেত্রেও কিন্তু তারা সেই পড়াশুনোগুলো করতো। আবার একটা প্রশ্ন এসেছিল এর সাথে অড়ে ছিল, সেটা হচ্ছে ক্রীড়া সাংবাদিকতা বনাম ক্রীড়া কেন্দ্রিক সাহিত্য। এবার এই ক্রীড়া কেন্দ্রিক সাহিত্য এটাও কিন্তু খুব বেশি ছাত্রছাত্রীরা পড়ে তা নয়। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে যে এই ধরনের প্রশ্ন লিখতে গেলে কিন্তু তার সাহিত্যের প্রতি, তার পড়াশুনোর প্রতি কিন্তু অনেক বেশি দায়িত্বশীল হতে হবে তাকে, এবং তাকে অনেক বেশি জানতে হবে, তবেই এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার হলে নামিয়ে আসা সম্ভব। এছাড়াও যদি বলি যে যে গদ্যাংশটা দেওয়া হয়েছিল, যেটার মূল বক্তব্য নিজের ভাষায় সংক্ষেপে লিখতে বলা হয়েছিল, লোকশিক্ষার উপায়ের কথা বলি, সেই বক্তব্যটা কিন্তু খুব সহজে সংক্ষেপে লেখা ওই সময়ের মধ্যে এতটা ইজি নয়, এবং ওই লেখাটায় কিন্তু 40 নম্বর রয়েছে। এই 40 নম্বরে কিন্তু খুব নম্বর কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। ফলে বাংলাতে কিন্তু এই জিনিসগুলো বেশ টাফ হবে। ইংলিশের ক্ষেত্রেও আপনারা যদি দেখেন ট্রাভেল নিয়ে বেশ কিছু লেখার জায়গা ছিল, সেই ট্রাভেলের ইম্পর্টেন্স নিয়ে, সেটাও কিন্তু বেশ টাফ ইংলিশে। তো ফলে
বাংলায় যেমন ভ্রমণ কেন্দ্রিক সাহিত্য, ইংলিশেও কিন্তু সেই একই ধরনের ট্রাভেল, ফলে একটা লেখার মধ্যে ছাত্রছাত্রীদের মোনোটোনাস ব্যাপার চলে আসতে পারে, ফলে সাহিত্য লেখার ক্ষেত্রে সেটা কিন্তু একটা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তো আমার মনে হয়েছে যে কোশ্চেন কিন্তু যথেষ্ট কঠিন এবং যথেষ্ট মডারেট হয়নি, মডারেট থেকে টাফের দিকে গেছে। এবার যদি বলি যে এই ফ্যাক্টরগুলোকে মাথায় নেওয়ার পরে প্রায় 10,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গেছিলো, বা যাদেরকে পরীক্ষা দেওয়ার কথা পিএসসি বলেছে। এই 10,000 ক্যান্ডিডেটের মধ্যে অধিকাংশ ক্যান্ডিডেট আমাদের যারা পরীক্ষা দিয়েছে, এবং আমরা হল থেকে ফেরত আসার সময় যেটা ছাত্রছাত্রীদের কাছ থেকে ডিটেল অ্যানালিসিস পেয়েছি, সেক্ষেত্রে দেখা গেছে প্রায় 20% ক্যান্ডিডেট কিন্তু অ্যাবসেন্ট ছিল মেন্স পরীক্ষায়। অর্থাৎ এই 10,000-এর মধ্যে প্রায় 8,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, 2,000 ক্যান্ডিডেট পরীক্ষা দেয়নি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে অধিকাংশ ক্যান্ডিডেট অন্যান্য জায়গায় চাকরি পেয়ে গেছে, বা তারা পরীক্ষার দিন এই পরীক্ষাটা দিতে যেতে পছন্দ করেনি, তাদের অন্য কোনো ব্যস্ততা ছিল বা অন্য কোনো কাজ ছিল। এবং মূলত হলগুলোতে কিন্তু দেখা গেছে 20% ক্যান্ডিডেট অ্যাবসেন্ট রয়েছে, প্রায় 2,000 ক্যান্ডিডেট অ্যাবসেন্ট। তো এটা মাথায় রাখতে হবে, এটাও কিন্তু একটা ফ্যাক্টর হবে অ্যানালিসিসের ক্ষেত্রে, যে কাট অফ কোন দিকে যেতে পারে। কারণ 2,000 ক্যান্ডিডেট কমে যাওয়া মানে কিন্তু অনেকটাই কম্পিটিশন কমে গেল। এবার একটা জিনিস বলবো, সেটা হচ্ছে 2018 সালে প্রিলিমিনারির কাট অফ ছিল 103, এবং 2019 সালে কাট অফ ছিল 108, ইউআরের ক্ষেত্রে বলছি। সেখানে 2023-এর প্রিলিমিনারির কাট অফ হয়েছে 145, অর্থাৎ 103, 108 থেকে 145, এটা কিন্তু একটা হিউজ জাম্প। এবং এই জাম্পটা যারা অ্যানালিসিস করে, যারা দীর্ঘদিন ধরে এই ফিল্ডের সাথে যুক্ত, তারা এটাকে দেখার কিন্তু একটা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। কী দৃষ্টিভঙ্গি রয়েছে? 145 যখন প্রিলিমিনারিতে কাট অফ যাচ্ছে, এটা কিন্তু একটা হিউজ কাট অফ। তার কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় 72.5% কাট অফ প্রিলিমিনারি পরীক্ষায়, এটা কিন্তু একটা হিউজ কাট অফ। এবার এখানে প্রশ্নর উত্তরে বলতে পারে অনেকে যে স্যার কোশ্চেন খুব ইজি ছিল, নাম্বার বেশি উঠেছে, হাই গেছে, ঠিক আছে, হতেই পারে। কিন্তু আমাদের অ্যানালিসিস হচ্ছে মূলত তারাই পরীক্ষায় পাশ করেছে যারা এমসিকিউ এক্সপার্ট, যারা কিন্তু ডেসক্রিপটিভে এতটাও এক্সপার্ট নয়, যারা এমসিকিউ এক্সপার্ট। এবং এবার কিন্তু এই ধরনের পরীক্ষাগুলোতে সর্বভারতীয় পরীক্ষা যারা দেয়, অর্থাৎ যারা রেলের পরীক্ষা দেয়, যারা সিজিএল দেয়, বা যারা এই ধরনের সর্বভারতীয় পরীক্ষাগুলোতে যারা অ্যাটেম্প্ট করে এবং তার জন্য যারা প্র্যাকটিস করে, যাদের এমসিকিউ বেসটা খুব ভালো, তারাই কিন্তু মূলত প্রিলিমিনারি পরীক্ষাটায় পাশ করেছে। তো ফলে তারা যখন মেন্সের পরীক্ষা দিয়ে হল থেকে বেরোচ্ছিল, তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি, দেখা গেছে তারা কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা দিয়ে হতাশ। তার কারণটা হচ্ছে তারা এই ধরনের পেপার বা এই ধরনের ডেসক্রিপটিভ পেপার আশা করেনি। 2018, 2019-এর প্যাটার্ন ফলো করে যারা গেছিলো, তারা কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু তারা একদমই আশা করেনি। তো ফলে এই ফ্যাক্টরটা কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর, যে কারা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছিল এবং যারা মেন্স পরীক্ষা দিয়েছে। আর এবার এটা বোঝাই যাচ্ছে যে 2023-এ যারা প্রিলিমিনারি পাশ করেছিল, নো ডাউট তারা ভালো ক্যান্ডিডেট, তারা সর্বভারতীয় সব ধরনের পরীক্ষা দেয়, সেই জন্যই কাট অফটা কিন্তু 72.5, মানে প্রায় 145 গেছে। এবং এটা কিন্তু একটা হিউজ জাম্প। তো এইটা মাথায় রাখতে হবে। এবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে 2019 সালে ভ্যাকান্সি ছিল 482টা, এবার কিন্তু ভ্যাকান্সি প্রায় 900, তো ফলে অলমোস্ট ডবল। তো এইটাও মাথায় রাখতে হবে যে ভ্যাকান্সিস কিন্তু প্রায় ডাবল হয়েছে 19 থেকে, এবং প্রশ্নের মান কিন্তু কঠিন হয়েছে, এবং প্রশ্নের ক্ষেত্রে যে উত্তর লেখা হয়েছে সেই উত্তরের খাতা কিন্তু বেশ সময় নিয়ে দেখা হয়েছে এবং বেশ ভালোভাবে দেখা হয়েছে। এবং অবশ্যই নতুন সরকার আসায় স্বচ্ছতা একটা গুরুত্বপূর্ণ ম্যাটার। তো ফলে এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা কিন্তু আমাদের কাট অফ অ্যানালিসিসের ডিপ চিন্তাভাবনা করছি, এবং আমরা খুব তাড়াতাড়ি আমাদের কাট অফ নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো, যেটা এই ভিডিওটারই সেকেন্ড পার্ট হবে।
এবং সেখানে আমরা এক্স্যাক্টলি প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে আমরা কিন্তু কাট অফটা জানাবো। আমরা যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে কি ফ্যাক্টরস কোনগুলো? না, কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেনের যে মান সেই মানটা কি আছে, ভ্যাকেন্সিস প্রায় 900-র কাছাকাছি সেটা কি আছে, এবং 20% অ্যাবসেন্ট আছে ছাত্রছাত্রী, এবং কাট অফের ক্ষেত্রে কিন্তু এবছর যে ভ্যাকেন্সিস আগের ছিল তার থেকে ডাবল হয়ে যাওয়ায় এবং যারা পরীক্ষা দিয়েছে অর্থাৎ মেন্সের ক্যান্ডিডেট তারা কিন্তু অলরেডি অন্যান্য সর্বভারতীয় পরীক্ষায় কোয়ালিফাই করে বা তারা সেই সমস্ত পরীক্ষায় বসে, তাদের কিন্তু ডেসক্রিপটিভ লেখার হাত অতটা ভালো নয়। এবং দ্বিতীয় নম্বর কথা, তারা কিন্তু পরীক্ষার থেকে বেরিয়ে অনেকেই হতাশ ছিলেন, এটা আমরা লক্ষ্য করেছি। তো ফলে আমাদের ডিপ অ্যানালিসিস চলছে। আমরা চাইব কমেন্ট বক্সে আপনারা আপনাদের যে কাট অফ মনে হয় সেটা কমেন্ট বক্সে আপনারা লিখুন, আমরা সেটা দেখে নেব। এবং আমাদের যে সমস্ত ক্যান্ডিডেটদের সাথে কথা হয় বা আমাদের ইনস্টিটিউটের যারা ইনহাউস ক্যান্ডিডেট তাদের কাছে আমরা একটা পোল ক্রিয়েট করছি, সেই পোল ক্রিয়েট করে আমরা জানতে চাইবো যে কত ক্যান্ডিডেট কীরকম মার্কস পাচ্ছে। এবং আমাদের ডিপ অ্যানালিসিস তো চলছেই, বিভিন্ন ফ্যাক্টরস নিয়ে, বিভিন্ন ক্যালকুলেশন নিয়ে এবং কোশ্চেন পেপারের অ্যানালিসিস নিয়ে। তার কারণ আমরা ওই বাজার চলতি অন্য ইনস্টিটিউটের মতো যা খুশি কাট অফ প্রেডিক্ট করে দিই না। তো সেটা আমাদের চ্যানেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের চ্যানেলটা খুব বড় নাও হতে পারে, কিন্তু খুব ডিপলি ছাত্রছাত্রীদের জন্য কাজ করে। কারণ আমাদের চ্যানেলের থেকে আমরা খুব বেশি মনিটাইজেশন হবে বা অন্য কিছু হবে এইগুলো আমাদের চিন্তাভাবনা নয়। তো ফলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনারা এই ধরনের আপডেটস পেতে পারেন আপনাদের সুবিধার ক্ষেত্রে। এবং অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের কি মনে হয় যে কাট অফ কী হতে পারে। আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো যেখানে কাট অফ একেবারে ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা বলা থাকবে। আজকে কী ফ্যাক্টরসগুলো নিয়ে আলোচনা করলাম, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, না হলে আপনারা পরবর্তী ভিডিওটা আপডেট কিন্তু পাবেন না। তো ফলে থ্যাংক ইউ সো মাচ।